চোখের পলক ফেলতে ফেলতে দিন পেরিয়েছে 3 দিন। ঈশান বাড়ির সাথে আচমকা যোগাযোগ বন্ধ করার পর কদিন হন্য হয়ে খুঁজেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে নাইম জানিয়েছে তার সাথে নাকি একবার যোগাযোগ সম্ভব হয়েছিল। কোনো এক গুরুত্বপূর্ণ কাজে ঢাকা যেতে হয়েছে তাকে। আগামী 1 সপ্তাহ সেখানে থাকবে। যদিও সে কথার এক বিন্দু বিশ্বাস করেনি তিতির। আচমকা এরকম কাউকে না বলে নিখোঁজ হয়ে যাওয়ার মতো মানুষ ঈশান না। তবে দেওয়ানবাড়ির সবাই খুব স্বাচ্ছন্দ্যে মেনে নিয়েছে সে কথা। কারণ ঈশান নাকি বরাবরই এরকম। এর আগেও এরকম বাবার সাথে রাগারাগি করে বহুবার ঢাকা গিয়ে থেকেছে। কিন্তু এবার সেরকম কিছুই হয়নি। বাড়ির কারোর সাথে কোনো ধরনের অশান্তি বা কথা কাটাকাটি হয়নি। আর রইল বাকি তিতিরের সাথে। সেদিন দুপুরে নাইমের সাথে দেখা করতে যাওয়ার আগে সে আদুরে কথাগুলো এক অপরকে বলেছিল। তারপর আচমকা এমন না বলে চলে যাওয়ার মানেই হয় না। তার থেকে বড় কথা, এই 3 দিনে একবারের জন্য যোগাযোগ করার সময় সুযোগ হয়নি। ঈদ সামনে, শহরে বলা হোক বা মফস্বলগুলো, ঈদের ভিড়ভাট্টা বেশ চোখে পড়ার মতো। মানুষজনের সমাগম স্বাভাবিকভাবেই বেশি। দেওয়ানবাড়ির সামনে শুনশান রাস্তাটা আজকাল বেশ মানুষজনের সাড়া পাওয়া যায়। ক্রিং ক্রিং শব্দ করতে করতে ঘন ঘন রিক্সা, সিএনজিগুলো পার হতে থাকে। জমিতে সদ্য ধান লাগানো হয়েছে, এখনো সেগুলো মাথা তুলে সেরকম দাঁড়ায়নি। সবুজে সবুজে যেদিকে তাকানো যায়। মাথার উপর সূর্য তীব্র চোখে কটাক্ষ করতে ব্যস্ত। গরমে যাতা অবস্থা লোকজনদের। ক্লান্ত দুপুরবেলা এরকম গরম মাথায় নিয়ে বারান্দায় গা এলিয়ে বসে আছে তিতির। এই 3টা দিন অসহ্যভাবে পার হয়ে গেছে তার। নাইম বা পরিবারের সবাই যতই বলুক, সে মোটেও শান্তি পাচ্ছে না যতক্ষণ না অবধি সে নিজেই ঈশানের কণ্ঠস্বর শুনতে পাবে। ততক্ষণ অবধি মনকে শান্ত করা অসম্ভব তার জন্য। খাওয়া দাওয়া, ঘুম সব কিছু এলোমেলো হয়ে বসে আছে। এর মধ্যে ভার্সিটির পরীক্ষা রিটেন দিয়েছে। ঈদের পরে পরে পরীক্ষা, পড়াশুনো করা দরকার, সেসবও হচ্ছে না। তিতির শাশুড়ির কণ্ঠস্বর পাওয়া গেল পেছন থেকে। গলা উঁচিয়ে ডাকছে তাকে। নিশ্চিত দুপুরের খাবার বয়ে উপরে নিয়ে এসেছে। খেতে নিচে যায়নি কি না। হলো তাই। দরজা ঠেলে রাহেলা ভিতরে ঢুকলো, হাতে খাবারের ট্রে। তিতির বারান্দায় দরজা ভেজিয়ে ভিতরে চলে আসলো। রাহেলা ট্রেখানা টেবিলে রাখতে রাখতে আদুরি গলায় বলল, স্বামী 1-2 দিনের জন্য একটু কাজে গেছে, তাতে এত উদাস থাকলে চলে? খাওয়া দাওয়া সব শিখে উঠেছে আমার পুত্রবধূর। রাহেলার মুখে পুত্রবধূ শব্দটা বেশ লজ্জায় ফেলে দেয় মেয়েটাকে। বিয়ের এই 3 মাসেও এখনো এটা যে এখন তার শ্বশুরবাড়ি, এটা ভাবতে লজ্জায় ভিড় জমায়। গোটা জীবন এটা তার মামার বাড়ি কম নিজের বাড়ি জেনে এসেছে মানুষগুলো সম্বোধন করার ক্ষেত্রে। তাই আচমকা বিয়ের পর শ্বশুরবাড়ি হিসেবে বদলে যাওয়ার সম্পর্কের সমীকরণ মেলাতে গিয়ে রাঙা হয়ে ওঠে সে। তিতিরকে কিছু বলতে হলো না। রাহেলা ছেলের বউয়ের মাথায় হাত টেনে বসালো নিজেই। মাথায় ভেজা উস্কো খুস্কো চুলগুলো কানের পিঠে গুজে যেতে বলল, ঈশান সম্ভবত বলে যাওয়ার মতো অবস্থায় ছিল না, তাই তোকে বলে যায়নি। আমার বিশ্বাস আজকালের মধ্যে ফোন করে জানাবে, এবং সেটা তোকেই করবে। তিতির এজাজটার লজ্জা ভুলে মুখ তুলে তাকালো। শাশুড়ির দিকে ছলছল করে তাকিয়ে বলল, সেদিন দুপুরে বলে গেল খানিক সময়ের জন্য বেরোচ্ছি। হুট করে কী এমন কাজ পড়লো এভাবে কাউকে কিছু না জানি ঢাকা চলে যেতে হলো? তাও সামান্য একটা মেসেজ লিখতে একটা কল করার কি সময় পাচ্ছে না? 1 মিনিটও সময় নেই। বুঝতে পারছি মা, কিন্তু কি বলবো বল। আগে বহুবার এরকম ঝড়ের গতিতে ঢাকা যেতে হয়েছে ওকে, কাউকে জানানোর সময় নেই। মামা যে বলেছিল অফিসের কোনো কাজ নয়। তাহলে তাহলে আর কি থাকতে পারে? রাহেলা এক মুহূর্তের জন্য থমকে গেল। ছেলে কোথায় আছে এই মুহূর্তে? সামান্য হলে আজ করতে পারে না সে। সে তো মা। তার থেকে ঈশান লুকিয়ে রাখতে পারেনি কোনো কিছুই কোনো দিন। সে নিজের ছেলের নারী নক্ষত্র সম্পর্কে অবগত, তবে খুব সাবধানে মেয়েটার থেকে সবটা চেপে গেল। নরম গলায় বলল, ঈশান যে সাইডটা সামলায় সেটা সম্পর্কে তোর মামার বিন্দুমাত্র খোঁজখবর রাখলেই তো হয়ে তো। কত বিদেশি ডিলারদের সাথে ডিল করতে হয়, এসব হুটহাট করে হয়। আগে হয়েছে, বললাম তো তোকে। আমি জানি তো সব, এত চিন্তার কিছু নেই। ব্যস্ততা কমলে কল করবে।
বেশ অভিমান ফুটে উঠল তিতিরের ভেজা চোখে। রাহেলার অভিজ্ঞ দৃষ্টিতে পড়ে ফেলল সে অভিমানের ভাষা। তিতির মেয়ে সুরে বলল, এখন তো সে বিবাহিত মামুনি, এখন এমন করলে কিভাবে হবে? আমাকে বলে গেলে আমি কি বাধা দিতাম? কিছুদিন আগেই তো গিয়ে কতগুলো দিন থেকে এলো। আমি কিছু বলেছি? বলিনি তো। তাহলে এবার ওভাবে কিছু না বলে চলে গেল। এত কিসের ব্যস্ততা যে একটা বার যোগাযোগ করতে পারলো না? ভীষণ মিস করছিস আমার ছেলেকে? না। গম্ভীর মুখে অন্যদিকে সরিয়ে কথাটা বলল তিতির। রাহেলা মৃদু হাসলেন। ছেলে মেয়ে দুটো একে অপরকে চোখে হারায়। দুজনকে নিজ হাতে মানুষ করছে সে। মুখে যতই বলুক না, এদের মনের খবর পড়তে সময় লাগে না তার। হাত বাড়িয়ে ট্রে থেকে খাবারের প্লেটটা হাতে নেয়। ভাত মাখতে মাখতে বলে, মিস তো করা উচিত। সদ্য বিয়ে হয়েছে। আমার আর তোর মামার যখন বিয়ে হয় তখন তোর মামা এরকম উদাসীনতা দেখালে আমি তো কথাই বলা বন্ধ করে দিতাম। তারপর আহ্লাদ করে কাছে আসলে খুব করে শাস্তি দিতাম, কাছে ঘেঁষতেই দিতাম না। ঈশানটা হয়েছে একদম বাপের মতো। ওই হেতু শাস্তিটা কিন্তু প্রাপ্ত ওর। দেখি হা করতো। কথাগুলো বলতে বলতে ভাতের লোকমা এনে তিতিরের মুখের সামনে ধরে আছে রাহেলা। তিতির মলিন মুখে সেদিকে তাকিয়ে লাজুক গলে বলল, পরে খাবো মামুনি। মুখের সামনে ধরেছি, মানা করতে নেই। নে হা কর। বড্ড অনীহা নিয়ে হা করল তিতির। খাবারটুকু মুখে নিল। একদম খাওয়ার রুচি নেই। রাহেলা চাইলো আর একটু স্বাভাবিক করতে। আগের কথা রেস্ট টেনে বলল, কেমন শাস্তি দেওয়ার পরিকল্পনা আছে আমার ছেলেকে? বল বল শুনি একটু। তিতির মাথা নিচু করে ফেলল। আহ মামুনি, কী সব বলছো? কি শাস্তি দিব আমি আবার? দেওয়া তো উচিত। মামুনি যে এখন তাকে খানিকটা মাইন্ড ডাইভার্ট করতে এসেছে সে তা ভালো করে বুঝতে পারছে। নিঃশব্দে খাবারগুলো মুখে নিচ্ছে। রাহেলা শান্ত মুখে দেখে গেল মেয়েটাকে। মেয়েটা রীতিমতো অস্থির হয়েছে। কিছুতেই একদণ্ড স্থির হচ্ছে না। ঈশান যাওয়ার দিন থেকে তিতির একটা কথা জিজ্ঞাসা করতেছে। সম্পর্কে আমি তো শাশুড়ি, তবু আগের সম্পর্কের মতো আমার মা, বন্ধু, তাই না? তিতির মৃদু হেসে তাকালো ভদ্রমহিলার দিকে। মুখ সেটা দেখে মুখে না যে প্রয়োজন নেই সেটা বুঝিয়ে হেসে বলল। রাহেলা আলতো হাতে ভাতের লোকমা মুখে তুলে দিতে বলল, এর আগে ঈশান কোনোদিন এতদিন টানা বাড়িতে থাকেনি। কাল ভদ্রে বাড়ি আসতো, অতিথিদের মতো দুদিন পরে চলে যেত। কখনো কল্পনা করিনি ও এখানে এসে ওর বাপের ব্যবসায় হাল ধরবে অথবা সেটেল হবে। তিতির স্বাভাবিক নজরে শুনতে থাকে শাশুড়ির কথাগুলো। এসব হয়েছে কীভাবে বহু আগেই টের পেয়েছি আমি। ঘর ছাড়া পাখি ঘরের টান অনুভব করছে তাই। কিসের টান জানিস? তোর টান। তোর টানে ও সংসারে হতে মহিলা বাড়িতে শান্ত হয়ে দুদণ্ডে বসেছে। দিনের পর দিন কোনো ধরনের ছটফট না করে ঘর গুনো হয়েছে। তৃতীয় অপ্রস্তুত হলো খানিকটা। এটা সত্যি, ঈশান বরাবরই বাড়ির প্রতি থাকা বড্ড অনীহা দেখেছে। সে নিজেও হোস্টেল থেকে ফিরে কখনো ঈশানকে বাড়িতে পেত না। বহু বছর যাবৎ এমনই হয়েছে। তবে এই কয়েকটা মাস সেই মানুষটা কী হেতু ঘরমুখ হয়েছে তা তলিয়ে দেখা হয়নি। রাহেলার কথা খানিকটা নড়েচড়ে বসল সে। আবেগে জাগলো বোধহয়। রুক্ষ জমিনে এক পশলা বৃষ্টির ছোঁয়া পাওয়ার মতো হয়ে উঠল মনটা। শান্ত গলা বলল, ওটা তোমাদের মনে হচ্ছে, সেরকম কিছুই না। সেরকমও কিছু। বিয়ের পর ও এখানে থাকার জন্য মন স্থির করছে। তোকে ছাড়া একদণ্ড থাকতে পারে না। তাহলে এটা কি হচ্ছে? এখন কি করে থাকতে পারছে? অবুঝের মতো হলে চলবে না মা। মানুষের কাজ থাকতে পারে, 1-2 দিনের মামলা, তবে চলে আসবে। তবে তবে আরও কঠিন করে ধরে রাখতে হবে ওকে। দিন দুনিয়া ঠিক রাখতে গিয়ে ঘর ভুললে চলবে না। কৈফিয়ত ছাড়া এরকম উধাও হওয়ার সুযোগ তুই দিবি কেন? ভুরু কুঁচকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো তিতির। রাহেলা ইতস্তত করল খানিকটা। তবে ছেলের অতীত বর্তমান সব সম্পর্কে অবগত আছে। ছেলেটা আবার ঘরছাড়া পাখি হয়ে উড়ে চলে যাক, একজন মা হয়ে সেটা কি করে মানবে? এই যেমন মনে হচ্ছে অজানা কোনো আশঙ্কা এসে ভিড় জমাচ্ছে মায়ের মনে। মনটা বড্ড অস্থির, বিপদের আশঙ্কা করছে। আলো আবছায়ের ভিড়ে পাচ্ছে তার ছেলে দুটো মেয়ে দুটোর সদ্য সাজানো গোছানো সংসারটা এলোমেলো হতে। তা কী করে হয়? ঈশান গোপনে জীবনের প্রভাব কি তিতিরের উপর কী করে পড়তে পারে? অসম্ভব সেটা। রাহেলা খুব খুব করে গলাটা পরিষ্কার করলো। খাবার শেষ হয়েছে প্লেটের। হাত ধুয়ে মুখটা মুছে দিতে
চাপা কণ্ঠে বলল, আমি জানি তোদের বিয়ের বিষয়টা জানাজানি হয়নি, সবে 2-3 মাস। তোর পড়াশোনা বয়স কম, ঈশান সম্ভবত মানসিকভাবে তৈরি হয়, তুইও না। তারপর থামলেন দেওয়ানগিনি। এছাড়া ঈশানকে ঘরে আটকার উপায় কী? যে কোনো মুহূর্তে একজনের মায়ের কাজ হবে না, তখন আরও গভীরে তো ভাবতে হবে। কাট কাট কণ্ঠে বলে উঠল, বাচ্চার পরিকল্পনা করে ফেল। ঈশান এখন চাইবে না, তবু না চাইলেও। তিতির থমকায়, আড়ষ্ট হয় ভীষণভাবে। কি থেকে কি? এখন বাচ্চার বিষয় আসে কোথা থেকে? তিতির মিনমিন করে বলল, তোমার ছেলে এখন বাচ্চা চাইবে না মামুনি। তাছাড়া তাকে ঘরে রাখতে বাচ্চা দরকার, এটার মানে কি? কোথায় যাবে সে? যে এখানে সেটেল, কাজকর্ম সব এখানে, বেঁধে রাখার প্রয়োজন? তিতিরকে কথা শেষ করতে দিল না সে, মাঝেই বলে উঠল, আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি। আমার আজকাল বড্ড ভয়। ভয় কেন জানি না, শুধু মনে হয় তুই ছাড়া ওকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমি চাই তোরা সংসারী হ, চোখের সামনে দুজন হাসি মজা সুখে গোটা জীবন পাড়ি দে, আর আমার মৃত্যুর দিন অবধি সেটা দুচোখ ভরে দেখে যাই। ঈশান, তুই মন দিয়ে ওর বাবার ব্যবসার হাল ধরতে বল, বাকি সব বাদ। তুই বললে মানবেও, একটা বাচ্চা হলে তার দোহাই দিলে আর জীবনে মানা করবে না, নিজের জীবনের মায়াও করবে, তোদেরও মায়া করবে, এটা আমার বিশ্বাস। তিথি যেন অবুঝে হলো। রাহেলার অস্থির চিত্তে বলা কথাগুলো মাথার উপর দিয়ে গেল তার। ঈশান শুধু বাবার ব্যবসা সামলাবে, আর কি করে সে? কোথায় বা যায়? সেসব 100 প্রশ্ন মাথায় ঘুরপাক খেয়ে গেল। মুখ ফুটে জিজ্ঞাসা করার আগে নিচে হইচইয়ের শব্দ শোনা গেল। ডাকা হচ্ছে রাহেলা তিথি দুজনকে। মুখ চাওয়াচাই করলো দুজনে। এত উতলা হয়েছে এই ভর দুপুরে বেলা, কে ডাকছে? পুরান ঢাকার একেবারে শেষ প্রান্তে বুড়িগঙ্গার ঠিক পাশে সেই মুঘল আমলের দোতলা একটা বাড়ি। বর্তমান সময়ে মোটেও দৃষ্টিনন্দনে দেখা যায় না, বেশ ভাঙাচোরে ভরে চলে। সামান্য যেটুকু জৌলুস বেসেছে তা বাইরে দেখে খালি চোখে তা ঠাউর করা যায় না। ঈশান শেষ 3 দিন যাবৎ এই বাড়িতে আছে। বাড়িটার অতীত মালিক কে বা কারা ছিল সেটা জানা গেল না। বর্তমান একটা কাগজে কলমে রুস্মিতা মির্জার নামে। তাহমিদ কায়েস যে কোনো হেতুকে তাকে জেলে নেননি, এখানে নিয়ে এসে বসবাস করাচ্ছে, তার কারণ অজানা। তবে সামান্য হলেও আঁচ করতে পারছে বোধহয়। তাহমিদ আর রুষা একসাথে কাজ করে যাচ্ছে। চোর পুলিশের প্রেম টাইপের হয়ে গেছে ব্যাপারটা। ঈশান অবশ্য বহাল তবিয়তে আছে গোটা বাড়িতে। সমস্যা একটাই, তিতির সাথে যোগাযোগ করতে পারছে না। যদিও সে চাইলে 5 মিনিটের মাথায় এবারই বের হয়ে যেতে পারত, তাতে লাভের লাভ কিছুই হবে না। মাঝখান থেকে গিটের একটা তাস খোয়া যাবে আর কি। শত্রুকে ঘাঁটিতে আরামায়েশে শুয়ে বসে তাদের মতিগতি বোঝার আলাদা। তাতে 2-4 দিন বউসঙ্গ না পেলে আক্ষেপে খুব একটা হবে না। পথের কাঁটাগুলো দূর করতে এতটুকু স্যাক্রিফাইস করাই যেতেই পারে। এছাড়া এ বাড়িতে বিশাল বাড়িতে আজ সকাল থেকে একজনের অস্তিত্ব দেখা পাওয়া যাচ্ছে, একজন অল্পবয়সী রমণী। এক নজর তার সাথে দেখা হয়েছিল ঈশানের। এক কথায় বেশি কিছু ঠাউর করতে পারেনি, তবে মেয়েটা যে নির্যাতিত সেটা সে বলে দিতে দুদণ্ড সময় লাগে না। বসার ঘরে দেওয়ালে বিশাল আকার একটা টেলিভিশন, লেটেস্ট মডেল, সেটাই নাড়াচাড়া করছে ঈশান। ভীষণ হাসি পাচ্ছে তার। তাহমিদ কাছে তাকে এরকম একটা বাড়িতে রেখে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে বাইরে। তার তীব্র ধারণা পাখিকে খাঁচায় বন্দি করে রেখে গিয়েছে সে। রান্নাঘরে খুটখুট আওয়াজে ঘাড় বাঁকিয়ে পিছন ফিরে তাকালো ঈশান। মেয়েটা মানুষের অস্তিত্ব টের পেয়ে বেশ স্পষ্ট। তাকিয়ে থাকার মাঝে হাতে চায়ের কাপ নিয়ে বেরিয়ে এলো মেয়েটা। ঈশানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুপুরে খাবার খাননি কেন? যেমনটা রেখে গিয়েছিলাম তেমনই রয়েছে। মেয়েটার কণ্ঠে চাপা অধিকারবোধটা পছন্দ হলো না ঈশানের। গম্ভীর কণ্ঠে বলল, কে তুমি? মেয়েটা হাতের কাপটা বাড়িয়ে ধরে আছে। তখন ঈশান যে হাতে নেবে না সেটা হয়তো বুঝে গেছে। টেবিলের উপর কাপটা রেখে সোজা হয়ে উঠে দাঁড়ালো, সরে গেল খানিকটা, মাথার ওড়নাটা সামনের দিকে টেনে দিতে দিতে বলল, রুষা ম্যাডাম আমাকে এখানে রেখে গেছে আপনার খেয়াল রাখতে। আমার খেয়াল রাখতে? জি। তোমার এই হাল কেন? রুষার সাথে কি পরিচয়? হাল বোঝাতে ঈশান যে তার মুখের ক্ষতগুলোকে ইঙ্গিত করছে সেটা বুঝতে পারল মেয়েটা। মিহির সুরে বলে, অ্যাক্সিডেন্ট।
মনে হচ্ছে মারধরে? না, এই বাড়িতে কে কে থাকে? কেউ না। রুষা ম্যাডামের মা থাকতেন। আপাতত তালা ঝুলছে। সেদিন আপনি এসেছেন, আজ আমি। এতদিন কোথায় ছিলে তুমি? রুষা ম্যাডামের বাড়িতে। কি কাজ ছিল তোমার? ইতস্তত কোনো মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেললো এদিক সেদিক। হয়তো বলতে চাচ্ছে না কিছু। ঈশান মৃদু গলা বলল, বয়স কত তোমার? 20। পড়াশোনা? ক্লাস 2 অবধি। বাড়ি নেই? বাবা মা? বাবার পরিচয় আমার মা নিজেও জানতেন না। আমি কোথা থেকে জানবো? আর মা, সে এখন কোথায় আছে জানি না, বেঁচে আছে এতটুকু জানি। মেয়েটার জন্ম পরিচয় সামান্য হলে আজ করতে পারলে ঈশান সেদিনের কথাটা বাড়ালো। তবে আচমকা একটা প্রশ্ন ছুড়ে দিল। গম্ভীর করে বলে, ইয়াসমিন কোথায়? দেশে নাকি সিঙ্গাপুরে? এক প্রকার থরথরিয়ে কেঁপে উঠল মেয়েটা। কিছুক্ষণ কোনো ধরনের শব্দ উচ্চারণ করলে পারল না। অতঃপর মিনমিন করে বলল, সেটা আমি জানি না। ঈশান বাঁকা হাসল। টেবিলের উপর থেকে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে সেদিকে স্থির দৃষ্টি তাক করলো। তুমি যে অন্তঃসত্ত্বা এবং ইয়াসমিনের সন্তানের মা হতে চলেছ, এই খবরটা নিজ মুখে আমাকে দিয়েছিলে, তাই তো? বজ্রহত হয়ে তাকালো মেয়েটা। ঈশান কীভাবে টের পেল সেদিন আদতে কল করেছিল? সেদিন ঈশান চায়ের কাপটা চুমুক দিল না, নরম গলায় বলল, হ্যাঁ তাই তো। হ্যাঁ। খবরটা আমাকে দিলে কেন? আমার সন্ধান কোত্থেকে পেল? পেয়েছি। কথাটা আমাকে কল করে জানিয়েছে মানে কারণ তো অবশ্যই আছে। কি সেটা? এখন সামনাসামনি আছি, বলে ফেলো। এমন সুযোগ আর না পেতে পারো। মেয়েটা কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে রইল। হাতের মুঠোতে দলিত মথিত করছে ওড়নাটা। খানিকটা সময় বিড়বিড় করে বলল, আপনি রাকিন মির্জার খুনি? ঈশানের নরম দৃষ্টি মুহূর্তের মধ্যে কঠিন হলো বেশ খানিকটা। সম্ভবত খুনি বিশেষণটা তার পছন্দ হলো না। তবে মেয়েটাকে ধমকে উঠলেন, নরম বলবে, হ্যাঁ। আপনার স্ত্রীর নাম তিতির, তাই তো? হ্যাঁ। রুস্মিতা ম্যাডাম আপনাকে ভালোবাসেন, আর ইয়াসমিন যে আপনার স্ত্রীকে। দুই ভাই বোন নজর আপনাদের দিকে, এটাও জানেন? মুখে হাসির রেখা ফুটল ঈশানের। মেয়েটা অনেক কিছু জানে, একে খুব সহজে কাজে লাগানো যাবে। ওদিকে সোফাটায় ইশারা করে বসতে বলল মেয়েটাকে। মেয়েটা বসলো। ঈশান পায়ের উপর পা তুলে আরাম করে বসতে বসতে বলল, পিছনে কুকুর ঘেউ ঘেউ করলে টের পাবো না, তা ঠিক। আর কি কি জানো? সবই। কি জানো? ইয়াস মির্জার মাধ্যমে। কপালে ভাঁজ পড়ল ঈশানের। সামান্য একটা কাজের লোক এত তথ্য ইয়াস দেবে? অবিশ্বাস্য বলল, কেন বলেছে? মলিন হাসল মেয়েটা। শত মস্তিষ্ক, বুকের ভিতর আর্তনাদগুলো দলা পাকিয়েছে। হালকা গলায় বলল, রোজ রাতে উনি নেশা করে বাড়ি ফেরেন, ফিরে ছটফট করতে করতে আমার ঘরে আসছেন, জোর জবরদস্তি করতো। শেষের দিকে অবশ্য আমার সম্মতি কাছে এসেছিলেন। একটা সময় যখন টের পেলাম ওরকম একজন পুরুষ মানুষ, জোর থেকে পালানোর পন্থা আমার জানেন, তখন স্বইচ্ছায় ধরা দেওয়া ছাড়া আর কোনো পথ পেলাম না। তাছাড়া সকাল হলে উনি ভুলেই যেতেন সব। ঈশানের তীক্ষ্ণ নজরে শুনছে সবটা। মেয়েটি পুরনো বলল, নেশার ঘুরে অনেক কিছু বলে দিত, তবে গোপনে বিশেষ আলাপ সে আমার সাথে করতো ঠিকই, কিন্তু কাকে মনে করতো জানেন? ঈশান গম্ভীর কণ্ঠে শুধু, কাকে? মেয়েটা মুখে এক মুহূর্তের জন্য কেমন একটা বাঁকা হাসি উঠল। হাসি মুখে বলল, আপনার স্ত্রী তিতির। তাকে মনে করে এত গভীরে আলোচনা, এত আবেগ বহিঃপ্রকাশ, এত গভীরে আদর দিত আমাকে। মস্তিষ্ককে আগুন ধরে দিল বোধহয় ঈশানের। তার তিতিরকে কল্পনা করে অন্য পুরুষ দিনের পর দিন একটা মেয়েকে নির্যাতন করে আসছে। ভাবতে গা ঘিন ঘিন করে উঠল। অগ্নিবর্ষণ হলো তীক্ষ্ণ চোখে। মেয়েটাকে দেখল সবাই। আমার নাম মিতু, তবে উনি যতক্ষণ আমার কাছে থাকতেন আমি তিতির হয়ে যেতাম। আমি যে আদতে তিতির নই সেটা আজকাল ভুলে বসি, জানেন তো? আর ভাবি বাস্তবে কতটা ভাগ্যবান তিতির। এরকম উন্মাদের মতো ভালোবাসা, আদর সব ওর জন্য বরাদ্দ। জাস্ট শাট আপ, শাট আপ, গর্জে উঠলেন। অসহ্য লাগলো মেয়েটার কথাগুলো। দাঁতে দাঁত পিষে বলল, তিতির আমার, পুরোটা আমার। আমার বিয়ে করা হালাল বউ। ওকে স্পর্শ করার অধিকার শুধু আমার, ওকে নিয়ে কল্পনা করার অধিকার শুধু আমার, আর কারো নয়। তোমার ইয়াস মির্জার মরণ টেনেছে। ওর ভাইকে যেমন খুন করছিলাম, ওরও অবস্থা তাই হবে খুব শীঘ্রই। কেউ আটকাতে পারবে না। মৃত্যুর মুখে নির্বিকার দেখালো, একটা মেয়ের জন্য এতগুলো পুরুষ মানুষ উন্মাদের মতো করছে, অথচ সে নিজেই কতটা অপমানিত, অবহেলিত, নির্জিতা। খোদার কেমন বিচার! মৃদু স্বাভাবিক হলে বলল, আপনি যে ধর্ষণ মামলায় ফেঁসে গিয়েছিলেন না, জানেন? জানি।
এরপর এত স্বস্তিতে আছেন কারণ জোরালো কোনো প্রমাণ নেই, তাই তো? মুখে রাগের ভাব এক বিন্দু কমেনি ঈশানের। বাঁকা চোখে মেয়েটার সম্মুখ পানে তাকাতে উঠে দাঁড়ালো মৃদু, ভুরু উঁচিয়ে বলল, খুব নোংরাভাবে আপনি ফাঁসতে চলছেন ঈশান আশ্বাদ দেওয়ান। এখানে বসে বসে প্রমাণ সংগ্রহের ভুল মোটেই করবেন না। তিতিরকে হারাতে না চাইলে আজকেই ফিরে যান, বেরিয়ে যান এই বাড়িতে। না হলে মিতু হাত রাখলো নিজের সামান্য ফোলা পেটটার উপর, ভেজা গলা বলল, এই বাচ্চাকে হাতিয়ার বানিয়ে আপনাকে জেলের ভাত খেতে হবে। আমাকে এই বাড়িটাতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠবে আপনার নামে, আর সেটা ডিএনএ টেস্টও পজিটিভ আসবে। এক মুহূর্তের জন্য এ সন্তানের বংশ মির্জা থেকে দেওয়ান বংশ চলে আসবে। আপনার বউ নিশ্চয়ই এত কিছুর পর আপনার স্পর্শ পেতে চাইবে না। তখন সাক্ষাৎ দেবদূত হয়ে ইয়াস মির্জা আপনার বউ ঈশানকে আশাতে থেকে মুক্ত হতে হাজির হবে। পাশা ঘুরে যাবে, ঈশান আশ্বাদ দেওয়া পুরোটা ঘুরে যাবে। চলে যান এখান থেকে। আমাকে বাঁচাতে নিজের ঘর ডোবাবেন না। একবারে এই অতলে দুলে দ্বিতীয়বার নিজের অর্ধাঙ্গিনীকে ছুঁয়ে দেখা তো দূর, চোখে দেখাও দেখতে পারবে না। কে জানে, সেই হয়তো আর দেখা দেবে না। ভর সন্ধ্যাবেলা দিনের আলো নিভতে কৃত্রিম আলো আলোকিত হয়েছে চারদিক। দেওয়ানবাড়ি বড় গেট জ্বলজ্বল করছে, বিশাল একটা লাইট। গোটা বাড়ি ভিতর বা বাহিরে কোনো বাল্ব সম্ভবত আজ দেখা নেই। তার কারণ অবশ্য চন্দ্রা দেওয়ান ফিরছে সবে। রাহিয়ান দেওয়ান আনতে গিয়েছিল মাকে কয়েকদিন পর ঈদ উল জাহা। বাড়িতে তো ফিরতে হবে, তাছাড়া আশ্রমের কাজ প্রায় শেষের পথে। বিদ্যা ঘরে এতক্ষণ ভিড় লাগিয়ে বসেছিল, বসে বসে বাড়ির সবাই। এতদিন পর বাড়ি ফেরাত তার দিকে নজর সবার। ঈশান খোঁজ জিজ্ঞাসা করতে রাইসুলদান একচোটে বকাবকি করে গেলেন। এত সবার মধ্যেও নীরবে চোখাচোখি হলো রাহেলা চন্দ্রদনে। বউ শ্বশুরের চোখে চোখ রেখে ফেললেন, অনেক কথা আব্বা, বাইরে পুলিশ এসে আপনারা খুঁজতেছে। বাড়ির মালিক ছেলেটা ছুটে এসে পুলিশের আসার খবর দিতে নড়ে চড়ে বসলেন রাইসুলদান। বাকিরা আহামরি গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। এলাকা মাথা হওয়ার নিমিত্তে মার্ডার কেসগুলো নিয়ে আজকাল অহরহ পুলিশ আসে আলাপ আলোচনা করতে। তবে আজকে ভিন্ন চিত্র। চিৎকার চেঁচামেচির শব্দে বৃদ্ধা ঘর থেকে এক এক করে সবাই এসে জমায়েত হলো বসার ঘরে। বলা বাহুল্য চেঁচামেচির মাত্রা এতটাই যে চন্দ্রদান হুইল চেয়ার ঠেলে এসে বাইরে এসেছেন। সবাই বেশ অবাক হয়ে যায়। আজকে একজন পুলিশ নয়, গোটা একটা ফোর্স এসে হাজির হয়েছে। এরা কেউ এখানকার নয়। রাইসুল দেওয়ান মুখটা রক্ত লাল হয়ে গেল। রাশেদ দেওয়ানের একই অবস্থা। বৃদ্ধার মেজ ছেলে বউকে ইশারা করলো সেদিকে এগিয়ে যেতে। গম্ভীর শুধু, কী ব্যাপার, এত চেঁচামেচি কিসের? পুলিশ অফিসার ততক্ষণে খানিকটা নরম হয়ে এসেছেন, তবে মুখের কাঠিন্য এখনও শুরুর মতো। গম্ভীর কণ্ঠে বলে, ইশাদ আহসান দেওয়ানের নামে গ্রেপ্তার আর পরোয়ানা জারি হয়েছে, আর আমরা তাকে গ্রেপ্তার করছি। বজ্রপাতের মতো শোনালো গোটা বাড়ি। জ্বর শরীর নিয়ে নয়ন নেমে এসেছে সিঁড়ি বেড়ে। রাহেলা বিস্ফোরিত নজর তাকিয়ে রইল। বৃদ্ধা মোটেও ঘাবড়ালেন না, শান্ত করল, কারণ কিসের ভিত্তিতে? পুলিশ অফিসার এক পলক সবাইকে পরখ করলেন, অতঃপর শান্ত সুরে বললেন, পাঁচটা মার্ডার করেছে, সে সময় বহু আলোচিত, এত চর্চা। সেগুলোর মূল আসামি ঈশান আশ্বাদ হন। আমরা পূর্ণ প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে এসেছি। তিথির আশ্চর্য নয়নে দাঁড়িয়ে ছিল বৃদ্ধার পাশে। পা ভেঙে এলো তার। অবশ অনুভব করলো গোটা শরীর। দু কদম তাল সামলাতে না পারে পিছিয়ে গেল। মেয়েটাকে দু হাতে আগলে নিল নিশি, জড়িয়ে ধরে ব্যস্ত গেল বলে, এই তিতির, কী হলো, খারাপ লাগছে? তিতির ততক্ষণে সামনে নিয়েছে নিজের ভারসাম্য। সবাই ছলছল চোখে তাকালো মেয়েটার দিকে। তিতিরের মুখ ভাবলেশহীন দেখাচ্ছে। বৃদ্ধা গম্ভীর কণ্ঠে বলে, কী প্রমাণ? অন্য কেউ হলে পুলিশ সম্ভবত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করত না, তবে দেওয়ানের ক্ষমতা ও জৌলির সম্পর্কে বেশ অবগত। চন্দ্রা দেওয়ানের দিকে এগিয়ে দিল। একে একে সব কটা প্রমাণ উল্টে পাল্টে দেখলো, বর্ণনা দিল বহু কিছু। অদূরে শেয়ালের ডাক শুনতে পাওয়া যাচ্ছে তীক্ষ্ণ স্বরে। গা ছমছম করা অবস্থা। বাড়ির ভেতরে কিছুক্ষণের জন্য সেরকম গা ছমছম করা নীরবতা বিরাজ করে উঠল। রিসা, রোশনি, রাফি উপরে নিয়ে গেলেন বাড়ির কাজের মহিলা। বাকিরা স্তম্ভতে দাঁড়িয়ে রইল। রাইসুদ্দান রাগে গজগজ করছে। রাগ পুলিশের প্রতি নাকি ছেলের প্রতি বোঝা গেল না। নুরি নিজেও হতবাক। কোথাও একটা গণ্ডগোল পাকিয়েছে। এখান থেকে সরে যাওয়ার উপায় পাচ্ছে না।
তবে এই মুহূর্তে যাদের সবথেকে বেশি রিয়্যাক্ট করা বা কান্না করার কথা তবে এই মুহূর্তে যাদের সবথেকে বেশি রিয়্যাক্ট অথবা কান্নাকাটি করার কথা অর্থাৎ রাহেলা, চন্দ্রা দেওয়ান, তিথির আশ্চর্যজনকভাবে তিনজনের মুখ একদম শান্ত। কারো মুখে বিন্দুমাত্র চিন্তার রেশমাত্র দেখা গেল না। রাহেলা এক মুহূর্তে শাশুড়ির দিকে তাকালেন, তারপর দুজনের দৃষ্টি পড়ল তিথির দিকে। পুলিশের অফিসার সম্ভবত এখনও ইতস্তত বোধ করছেন। বাড়ির ছেলে মামলায় ফেঁসে গেছে, গ্রেপ্তার করেছে, আর বাড়ির সবাই এতটা নির্বিকার কী করে? পুলিশ অফিসার খুক খুক করে কাশলেন। রাইসুলদারকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের বাড়িতে তল্লাশি করা হবে স্যার। তো করবেন, ধন্যবাদ। আমার ছেলেকে কোথায় রাখা আছে? শাহবাগ থানায়। কবে গ্রেপ্তার করছেন? 3 দিন আগে। জানলার দৃষ্টিতে তাক করে রইল রাইসুলদান। তার ছেলে 3 দিন যাবৎ জেলে, আর আজকে তারা জানতে পারছেন। গম গম করে উঠল তার কণ্ঠস্বর। কাকে কি কি কেসে জেলে তুলছেন ভাবতে পারছেন? আর আমাদের ইনফর্ম করা হচ্ছে আজকে। এক প্রকার গুম করে নিয়ে গেছেন আমার ছেলেটাকে। আপনাদের সাহস দেখে আমি হতবাক। আমাদের কেসের কিছু প্রসেস চলছিল, বুঝতে পারছেন? উনি এ সময় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। মিডিয়া, প্রেস সব থেকে কয়েকটা দিন আড়াল করতে রাখতো। তাই শাট আপ, জাস্ট শাট আপ। দেওয়ানবাড়ির সম্মানে হাত লাগাবেন না। আমার ছেলের মামলা, ছি! আমার ছেলের গায়ে একটা আঁচ বা বদনাম লাগালে কাউকে ছাড়ব না আপনি। দেওয়ানদের ক্ষমতা দেখিয়ে দিব। পুলিশ অফিসারের মুখ দেখে বোঝা গেল না তিনি কথাগুলো গায়ে মাখলেন কিনা। তবে বিনয়ের সাথে বললেন, ওনার স্ত্রীর সাথে একটাবার কথা বলতে চাই। গর্ভবতী সকলের দৃষ্টি গিয়ে স্থির হলো ওদিকে। পাথরের মতো দাঁড়িয়ে থাকে তিতিরের দিকে। নিশি কাঁদছে বোনকে জড়িয়ে। সবার দৃষ্টি অনুসরণ করতে পুলিশ অফিসার বুঝতে বাকি রইল না ঈশান আশ্বাদ দেওয়ানদের স্ত্রীকে। রাহলা তৎক্ষণাৎ এগিয়ে এসে ছেলের বউয়ের দিকে মেয়েটার বাহু আঁকড়ে ধরে ব্যাকুল করে বলেন, সব সময় প্রমাণ সত্যি হয় না মা। যেটা দেখা যায় সেটা তো আমি বুঝে নেব মামুনি, কথা বলতে দাও। রাহেলা এতক্ষণে সম্ভবত হতাশ হলেন। তিথি শেষমেশ তার ছেলেটাকে ভুল বুঝলো। অবশ্য মেয়েটার বা কী দোষ? সব প্রমাণগুলো স্পষ্ট ইঙ্গিত করছে ঈশানের দিকে। সবাইকে ঠেলে সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটা। কণ্ঠস্বর বেশ মোটা করে শুধালো, আমি আমি রেহেনুমা আরশাদ তিতির, ঈশান আরশাদ দেওয়ানের স্ত্রী। বলুন। অফিসের শান্ত নজর দেখে তার সামনে এই অতি দৃঢ় এক রমণীকে। বয়স ঠাহর করতে পারে না, কত আর হবে, 18-19। তবে রূপ দেখে থমকায় খানিকটা। এত মানুষের ভিড়ে এতক্ষণ খেয়াল করেনি। লোলুপ দৃষ্টি সরল না সে। নরম গলায় বলল, আপনার স্বামী নিজের অপরাধ স্বীকার করছেন, এটা জানেন? একের পর এক বজ্র হুঙ্কার যেন পড়ছে। বাড়ি জুড়ে সবার মাথা ভনভন করছে। রাইসুল দেওয়ান অগ্নিদৃষ্টি খেয়াল করলেন না অফিসার। সে তো ঈশান আশরাফের নরম কোমল বউয়ের নিজের দৃষ্টিতে তলিয়ে দেখাতে ব্যস্ত। তিতির এখনও শান্ত স্বামীর হাত আঁকড়ে ধরে আছেন রাহেলা। নিশি ঝটপটে এগিয়ে এলো বোনের দিকে। মেয়েটার বয়স কম, আবেগ হয়ে অসুস্থ না হয়ে পড়লে হয়। তিতির ঠান্ডা গেল বলল, তাই নাকি? তা কি স্বীকার করছেন? উনি এসব বিগত 3 বছর যাবৎ করে আসছেন। মেডিকেল ভাষায় উনি এক প্রকার হোমোসাইকেল ম্যানিয়াক। এখন আর কিছু বলেনি? বলেছেন। ঝটপট বলে ফেলেন, আপনি বোধহয় এখনও বিশ্বাস করতে পারেননি ম্যাডাম। প্রমাণগুলো খেয়াল করে দেখবেন। না হয় পারার স্বাভাবিক। অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। আপনার সেই অবস্থা হওয়া স্বাভাবিক নয়। তবে আচমকা হেসে ফেলল তিতির। মেয়েটার দিকে হতবিম্বল হয়ে তাকিয়েছে বাড়ির সবাই, স্বয়ং রাইসুল দেওয়ান। মেয়েটাকে বড্ড বড় মানুষের মতো মনে হচ্ছে। কণ্ঠস্বর কেমন একটা দৃঢ়তা, মোটেও বাচ্চা বাচ্চা ভাব নেই। তিথির মাথায় ওড়নাটা আলতো করে টেনে দিতে বলল, উনি কি বাড়ির মানুষদের সাথে দেখা করার অনুমতি পাবেন? আপনারা সলিসিটরের সাজেশন নিন। কেসটা কোর্টে উঠবে শীঘ্রই। দেখি কি করা যায়। কী যেন বললেন? আমার উদ্দেশ্যে কী বার্তা? অফিসার বাঁকা নজরে তাকিয়েছে তখনও। বাঁকা গলাতে বলল, জীবনটা অনেক বড় ম্যাডাম। আপনার নতুন বিয়ে, স্বামী দিনের পর দিন ঠকেছে, এটা অবশ্য যন্ত্রণার। তবু যে নিজ মুখে স্বীকার করেছে সবটা। আমরা তাকে রিমান্ড অব্দি নেইনি, আর না তো একটা আঁচড় রেখেছি তার গায়ে। বললাম না উনি হোমোসাইকেল ম্যানিয়াক।
সুপরিকল্পিত ছিল সবটা, শুধু মাত্র নিজের খায়েশ মেটাতে। এনাফ অফিসার, এক কথায় হুঙ্কার দিয়ে উঠল তিতির। অগ্নিদৃষ্টি তাক করে বলল, এসেছিলেন খবর জানাতে, হয়ে গেছে, আসতে পারেন। আমরা আমাদের সলিসিটারের সাথে কথা বলে নেব, যা স্টেপ নেওয়া নেব। আপনার থেকে সাজেশন বা বিশেষণ কোনোটাই শুনতে চাচ্ছি না আমরা। আপনি তার মানে এখনও বিশ্বাস করছেন আপনার স্বামী? উনি নিজ মুখে বলেছেন আপনাকে বিয়ে করছেন। উনি শুধুমাত্র আপনাকে থামতে বলছে অফিসার। উনি আমাকে কেন বিয়ে করছেন, বিয়ের পর আমার সাথে কী কী নোংরামি করছেন তা আমি ভেবে নেব, বুঝে নেব। আর শুনুন, আমি এখনও আমার স্বামীকে বিশ্বাস করি বা না করছি কি না সেটা আপনার না ভাবলেও চলবে। আমার ভালোবাসা এত ঠুনকো নয় অফিসার। এক সমুদ্র বিশ্বাস এ সম্পর্কে টিকে আছে। গোটা বাড়ি সকলে হতবাক হয়ে তাকিয়ে মেয়েটার দিকে। এতক্ষণ শক্ত হয়ে থাকা রাহেলা এ যাত্রায় কেঁদে ফেলল। শাড়ির আঁচলে মুখ চাপা দিলেন। বাদবাকি সবার একই অবস্থা। চন্দ্রাদায়ন বিজয়ে হাসি আসলেন। তিতির গম্ভীর করে বললেন, যে কেউ এসে যা খুশি বলে যাবে আর আমি হাহাকার করে তার স্বাদ ছেড়ে দেব, এটা ভাবলেন কি করে? পুলিশ অফিসার শব্দ করে হাসলেন এবার। বাঁকাশুরে বললেন, যে কেউ নয় ম্যাডাম, আসামি নিজ মুখে স্বীকার করছেন। তিতিরে তারা তাল মিলে হাসল। ব্যঙ্গাত্মক হাসি ছিল তার দিকে। ওনার তিন কবুলে বাধা সঙ্গী আমি। খোদা ওনার জন্য আমাকে আর আমার জন্য ওনাকে তৈরি করছেন। ঈশান আসাদ দাওয়াদের অর্ধাঙ্গিনী আমি, তার রুহুর সঙ্গী। রুহুর সঙ্গী মানে বুঝেন? সে আমার চোখের সামনে দাঁড়িয়ে এই কথা স্বীকার করলো। আমি তার দু চোখে দৃষ্টি করে ফেলতে পারবো, সত্য মিথ্যার হদিশ খুঁজে বের করতে পারবো। সুতরাং আপনাদের মতো ঘুষখোর পুলিশ অফিসারের কথা মেনে আমি আমার স্বামীকে একটা নোংরা বিষয়ে জড়িত ও ফেলাবো? হাসালেন। আপনি বড্ড অস্থির আপনি অফিসার। সবাই তো বললেন, এখন আমাদের কথা শুনুন। ঈশান আসাদকে গিয়ে বলবেন, এত সহজে আমার বিশ্বাস বা ভালোবাসার জিদ ধরবে না। ভুলেও আমার ভালোর জন্য আমাকে ছাড়ার পায়তারা করে কোনো মিথ্যে ধরনের এজাহার দিলে আমি কিন্তু তাকে খুন করে তারপর নিজেও কে ফাঁসাবো। আমার ভালো করতে আমার সাথে আজীবন থাকলেই চলবে। মিথ্যে গায়ে মাখতে হবে না। আমি আছি তার সাথে। আমি তার সব কৈফিয়ত শুনব। আর তার সম্মানে ফিরে আসা অবধি তার স্ত্রী তার অপেক্ষা করবে। চলবে। সাজের মায়া পর্ব ৪৪। পুরো গল্পটার প্লেলিস্টে। হায় রে, সাজের মায়াও শেষ হয় না। রাতে বাঁধন রূপের অধিকারী দেব।